একটা সময় একজন সাধারণ মানুষ ইয়েমেনের ছোট্ট একটা অফিসে ক্লার্কে চাকরি করতেন। গরমে ঘেমে ঘেমে দিনরাত অন্যের হিসাব লিখতেন। তার নিজের কোনো বড় অফিস ছিল না, ছিল না কোটি টাকার ব্যবসা, ছিল না বিলাসবহুল বাড়ি বা গাড়ি। কিন্তু তার মাথার ভিতরে ছিল একটা স্বপ্ন, এমন একটা স্বপ্ন যা একদিন পুরো ভারতের অর্থনীতিকেই বদলে দেবে। মানুষটা ছিলেন ধীরুভাই আম্বানি, আর তার ছেলে আজ পুরো এশিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন, মুকেশ আম্বানি। আজ মুকেশ আম্বানির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো। তার একদিনের আয় হাজার হাজার মানুষের সারা জীবনের আয়ের থেকেও বেশি। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, ঝুঁকি আর অসংখ্য কঠিন সিদ্ধান্তের গল্প। কিভাবে একজন সাধারণ ক্লার্কের পরিবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করলো, কিভাবে রিলায়েন্স একটা কোম্পানি না হয়ে পুরো ভারতের অর্থনীতির অংশ হয়ে গেল। আর সবচেয়ে বড় প্রশ্ন, এক ভাই যখন বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক, তখন অন্য ভাই দেউলিয়া কেন? 1950 সাল, গুজরাটের এক সাধারণ পরিবার থেকে ধীরুভাই আম্বানি কাজের খোঁজে ইয়েমেনে চলে যান। সেখানে তিনি ইনপুট এক্সপোর্ট ব্যবসায় একজন কর্কের হিসাবে কাজ করতেন। কিন্তু সাধারণ চাকরি করলেও তার মাথার ভিতরে চলছিল বড় স্বপ্ন। তিনি খুব কাছ থেকে ব্যবসা শেখার চেষ্টা করতেন। 8 বছর পর 1958 সালে তিনি ভারতে ফিরে আসেন। আর এবার তার হাতে ছিল একটি ব্যবসায়িক আইডিয়া। তিনি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন নামে একটি ট্রেডিং ব্যবসা শুরু করেন। শুরুতে ভারত থেকে মশলা কিনে মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় রপ্তানি করত। ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকে। কিন্তু ধীরুভাই শুধু ট্রেডিংয়ে থেমে থাকতে চাননি। 1966 সালে তিনি রিলায়েন্স টেক্সটাইল চালু করেন। সেই সময় ভারতীয় বাজারে কটনের উপর কঠোর নিয়ম ছিল, তাই তিনি কটনের বদলে সিনথেটিক কাপড় তৈরি শুরু করেন। আর সেখান থেকে শুরু হয় রিলায়েন্স আসল উত্থান। ধীরে ধীরে রিলায়েন্স ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়। টেক্সটাইল থেকে পেট্রোকেমিক্যাল, পেট্রোকেমিক্যাল থেকে তেল ব্যবসা, সব জায়গাতেই ছড়িয়ে পড়ে থাকে রিলায়েন্স। এরপর তৈরি করা হয় জামনগর রিফাইনারি, যা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পেট্রোলিয়াম রিফাইনারিতে পরিণত হয়। 1986 সালে ধীরুভাই আম্বানি অসুস্থ হয়ে পড়েন। তখন তার দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানি ব্যবসার দায়িত্ব নিতে শুরু করেন। ধীরুভাই জীবিত থাকা পর্যন্ত দুই ভাই একসাথে কাজ করতেন, কিন্তু 2002 সালে তার মৃত্যু হয়। শুরু হয় বিরোধ, কারণ ধীরুভাই তার সম্পত্তি কিভাবে ভাগ হবে তা বলে যাননি। এরপর কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত 2005 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভাগ হয়ে যায়। মুকেশ আম্বানির ভাগে আসে তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল আর ম্যানুফ্যাকচারিং ব্যবসা। আর অনিল আম্বানির ভাগে যায় টেলিকম ও অন্যান্য খাত। এরপর শুরু হয় মুকেশ আম্বানির সবচেয়ে বড় খেলা। 2016 সালে তিনি বাজারে নিয়ে আসেন জিও। শুরুর দিকে প্রায় সবকিছু ফ্রি ছিল, ফ্রি ইন্টারনেট, ফ্রি কল, আর পুরো ভারত ঝড়ের গতিতে ব্যবহার শুরু হয়। দেখতে দেখতে কোটি কোটি মানুষ জিও ব্যবহার করতে শুরু করেন, আর সেখান থেকেই বদলে যায় ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি। আজ মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ $122 মিলিয়ন বেশি। মুম্বাইয়ে তার বাড়ি এন্টেলিয়া পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর একটি। 27 তলা এই বাড়িতে রয়েছে হেলিকপ্টার, কিউরি, জিম, স্পা আর অসংখ্য বিলাসবহুল গাড়ি। ধারণা করা হয় ছেলে আনন্দ আম্বানির বিয়েতে তিনি খরচ করেছেন প্রায় 500 কোটি টাকা। তার ছোট ভাই অনিল আম্বানি গল্প একেবারেই আলাদা। একসময় তিনি ছিলেন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন, কিন্তু ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত, অতিরিক্ত ঋণ আর ব্যর্থ বিনিয়োগের কারণে ধীরে ধীরে তিনি দেউলিয়া হয়ে পড়েন। এমনকি একসময় আদালত পর্যন্ত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। আর ঠিক তখনই বড় ভাই মুকেশ আম্বানি এসে তাকে সাহায্য করেন। তো বন্ধুরা, যদি আপনি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির কিভাবে লস খেয়েছেন, কিভাবে দেউলিয়া হয়েছেন সে সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টে জানান।